আজকে ক্লাসে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 12 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি। এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। দেখো বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই। হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12, এখানে প্রশ্ন হচ্ছে লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতি। দেখো সাম্রাজ্যবাদী নীতির ক্ষেত্রে দুটো নীতি আমাদের পড়তে হয়, এক অধীনতামূলক মিত্রতা নীতি আর একটি হচ্ছে ডালহৌসি সত্য বিলোপ নীতি। তা অধীনতামূলক মিত্রতা নীতির পাশাপাশি যেমন তোমরা এটা পড়বে, বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবার কিন্তু ডালহৌসির এই সত্য বিলোপ নীতি 5 নম্বরের ইম্পর্টেন্ট টিকা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সত্য বিলোপ নীতির মানে কি? সত্য বিলোপ নীতির মানে হচ্ছে এটাই যে এটাকে ইংরেজিতে বলা হয় ডক্ট্রিন অফ ল্যাপস, অধিকারের বিলোপ। সত্য কথার মানে অধিকার, আর ল্যাপস বা সত্য বিলোপ অধিকারের বিলোপ সাধন। তা লর্ড ডালহৌসি যখন এদেশে আসেন 1848 থেকে 56 পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন এবং তিনি ছিলেন একজন ঘোরতর সাম্রাজ্যবাদী শাসক। তিনি ছলে বলে কিভাবে ভারতের দেশীয় রাজ্যগুলোকে দখল করা যায় এই চেষ্টা তিনি সবসময় করতেন। এই জন্য ঐতিহাসিক ইন্স বলেছেন যে তিনি সবসময় সুযোগ খুঁজতেন কিভাবে দেশীয় রাজ্যগুলির সাথে যুদ্ধ করা যায়, করে তাদেরকে পরাজিত করে সেই রাজ্যটাকে দখল করা যায়। অর্থাৎ তিনি সবসময় সুযোগ সন্ধানীর মতো যুদ্ধের সুযোগ খুঁজতেন। এছাড়া ঐতিহাসিক রিচার্ড টেম্পল তিনি বলছেন যে ভারতবর্ষে যত সাম্রাজ্যবাদী শাসক এসেছেন তাদের কারোর সাথেই ডালহৌসির তুলনা চলে না। ডালহৌসি সবার ঊর্ধ্বে, তিনি ছিলেন ঘোরতর সাম্রাজ্যবাদী। ডালহৌসি এদেশে যখন আসেন তার আগে তিনি ছিলেন ইংল্যান্ডের মন্ত্রিসভার একজন সদস্য, অর্থাৎ একজন প্রভাবশালী সদস্য ছিলেন ইংল্যান্ডে, এবং মন্ত্রিসভায় তিনি ঘোষণা করেছিলেন যে ভারতের দেশীয় রাজ্যগুলি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হবে এবং সেটা অবশ্যই হবে 100% নিশ্চিতভাবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হবে, তবে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তিনি জানতেন যে তিনি এমন নীতি নেবেন যে দেশীয় রাজ্যগুলিকে তিনি একের পর এক দখল করে নেবেন। তা ভারতবর্ষে আসার পর তিনি এই দেশে যে সাম্রাজ্য বিস্তার নীতি নেন, সেই নীতির ক্ষেত্রে তিনি দেশীয় রাজ্যগুলিকে 3টি ভাগে ভাগ করেন। প্রথম ভাগ যেটা রয়েছে দেখে নাও, কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য, অর্থাৎ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রাজ্যগুলোকে তৈরি করেছেন, তাদের দ্বারা কোনো না কোনো ভাবে এই রাজ্যগুলো সৃষ্টি হয়েছে। যেমন হেস্টিংস সাতারা রাজ্যটা তৈরি করেছিলেন। 2 নম্বর দেখো, কোম্পানির আশ্রিত অধীনস্থ করদ রাজ্য, কোম্পানির আশ্রয়ে আছে সেই রাজ্যটির নিরাপত্তার দায়িত্ব কোম্পানির, অর্থাৎ সেই রাজ্যটি হচ্ছে কোম্পানির একটি করদ রাজ্য। দেখো ডালহৌসির এই সত্য বিলোপ নীতির আগে অধীনতামূলক মিত্রতা নীতি ওয়েলেসলি নিয়ে আসেন এবং এই নীতির ভিতর দিয়ে ভারতবর্ষের অনেক রাজ্য ইংরেজ সরকারের মুখাপেক্ষী হয়ে পড়ে, ইংরেজ কোম্পানির মুখাপেক্ষী হয়ে পড়ে এবং এই রাজ্যগুলো ইংরেজদের আশ্রিত হয়। ইংরেজরাই এই সব রাজ্যগুলোর নিরাপত্তার দায়িত্বে ছিল। এক প্রকার এইসব রাজ্যগুলির সব কিছুই ইংরেজরাই কন্ট্রোল করতেন। তাহলে এই রাজ্যগুলোকে কি বলবো? যে কোম্পানির দ্বারা সৃষ্ট বা কোম্পানির আশ্রিত করদ রাজ্য। তাই এটা একটা ভাগ ছিল। এবং আর একটা ভাগ রয়েছে দেখো, স্বাধীন দেশীয় রাজ্য, একেবারে স্বাধীন, যে রাজ্যগুলির উপরে কোম্পানির বা ইংরেজদের কোনো প্রভাব নেই, তাদের কোনো কর্তৃত্ব নেই, একেবারে স্বাধীন রাজ্য। তো এই 3 ভাগে ভাগ করেন এদেশের রাজ্যগুলোকে ডালহৌসি, কোম্পানির দ্বারা সৃষ্ট, কোম্পানির আশ্রিত করদ রাজ্য আর দেশীয় রাজ্য। এখন ডালহৌসি ঘোষণা করেন সত্য বিলোপ নীতি, অর্থাৎ অধিকারের বিলোপ সাধন, ডক্ট্রিন অফ ল্যাপস। এই কথার মূল বিষয় হচ্ছে এই যে এদেশের যারা রাজা ছিলেন তারা অনেকে অপুত্রক অবস্থায় মারা যেতেন, অর্থাৎ তাদের পুত্র সন্তান হতো না, ফলে রাজার পরে সিংহাসনে বসার আর কেউ ছিল না। তাই রাজারা কি করতেন? পুত্র দত্তক নিতেন, যাতে রাজার পরে আরেকজন রাজা সিংহাসনে বসতে পারে এবং তার রাজ্যটা টিকে থাকতে পারে। কিন্তু ডালহৌসি ঘোষণা করলেন এখন থেকে আর কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায় তাহলে সে আর দত্তক গ্রহণ করতে পারবে না, অর্থাৎ দত্তক নেওয়ার যে অধিকার, সেই অধিকারের বিলোপ ঘটবে এই সত্য বিলোপ নীতির মধ্য দিয়ে। তবে এই নীতি শুধুমাত্র কোম্পানির আশ্রিত করদ রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কোম্পানির দ্বারা সৃষ্ট যে দেশীয় রাজ্য
সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে। কোম্পানি এদেশে যেসব রাজ্যগুলো তৈরি করেছে শুধুমাত্র সেই রাজ্যের ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করা হবে। আর বাকি যে আরো দুটি শ্রেণী রয়েছে, যেমন কোম্পানির আশ্রিত বা অধীনস্থ করদ রাজ্য, এদের ক্ষেত্রে বলা হয় যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে রাজা অপুত্রক অবস্থায় মারা যাচ্ছেন, তাহলে তিনি শর্ত সাপেক্ষে কোম্পানির কাছ থেকে অনুমতি নিয়ে তবেই দত্তক নিতে পারবেন, নচেত নয়। আর দেশীয় রাজ্যের ক্ষেত্রে তিনি বলেন যে এই সম্পর্কে কোনো কিছু বলার নেই, যেহেতু দেশীয় রাজ্যগুলির উপরে কোম্পানির কোনো নিয়ন্ত্রণ নেই, তাই দেশীয় রাজ্যগুলো এর আওতার বাইরে থাকছে। তাহলে দুটি ক্ষেত্রে এই নীতি প্রয়োগ হচ্ছে। এক, কোম্পানি যেসব রাজ্যগুলো তৈরি করেছেন সেই সব রাজ্যের রাজারা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্য কোম্পানির অধিকারে চলে আসবে। আর কোম্পানি যেসব রাজ্য তৈরি, মানে কোম্পানির অধীনস্থ যেসব রাজ্য বা কোম্পানির আশ্রিত যেসব রাজ্য, সেই সব রাজ্যের রাজারা যদি অপুত্রক থাকে তাহলে তারা কোম্পানির কাছ থেকে অনুমতি নিয়ে দত্তক নিতে পারবে। তা এই নীতি ঘোষণা করেন লর্ড ডালহৌসি। তবে লর্ড ডালহৌসি কিন্তু এই সত্যবিলোপ নীতির উদ্ভাবক বা প্রকৃত প্রবর্তক ছিলেন না। এর আগে 1834 সাল নাগাদ ইংল্যান্ডে কোম্পানির যে ডাইরেক্টর সভা আছে, সেই ডাইরেক্টর সভা থেকে একবার এই ভারতে এই দত্তক সন্তান গ্রহণ করার উপরে নিষেধাজ্ঞা জারি করার একটা পরিকল্পনা করা হয়। অর্থাৎ এই সত্যবিলোপ নীতি এর আগেও কিন্তু ইংল্যান্ডের ডাইরেক্টর সভার মাথায় এসেছিল, এবং ডালহৌসি এদেশে আসার আগে 1839 সাল নাগাদ এই নীতি অনুযায়ী কয়েকটি রাজ্য কোম্পানি কিন্তু দখল করে নিয়েছিল। যেমন মন্ডাবি রাজ্যের কথা বলা যায়, কোলবার কথা বলা যায়। 1844 সাল নাগাদ সুরাট রাজ্যের কথা বলা যায়। এইসব রাজ্যগুলোকে কিন্তু ইংরেজরা দখল করে নিয়েছিল। এইসব রাজ্যের রাজারা অপুত্রক অবস্থায় মারা গিয়েছিলেন, এই রাজ্যগুলো দখল করে নিয়েছিল ইংরেজরা। এই সত্যবিলোপ নীতি ঘোষণা হওয়ার আগে এগুলো কিন্তু হয়েছিল। তাহলে সত্যবিলোপ নীতির প্রকৃত প্রবর্তক কখনোই ডালহৌসি নয়। তিনি কি করেছিলেন? এই নীতিকে প্রয়োগ করেছিলেন, সঠিকভাবে প্রয়োগ করেছিলেন, এই নীতির প্রসার ঘটিয়েছিলেন। তা যাই হোক, এই নীতির মাধ্যমে তিনি ভারতবর্ষের অনেকগুলো রাজ্য দখল করেন, অনেক রাজ্য, অনেক। যেমন কয়েকটা রাজ্যের নাম বলছি, তাকে এখানে আমি লিখেছি: সাতারা, সম্বলপুর, বাঘাট, ভগত, উদয়পুর, ঝাঁসি, করল, নাগপুর। অর্থাৎ এখানে প্রায় 8-10টি রাজ্য তিনি কিন্তু দখল করে নিচ্ছেন এই সত্যবিলোপ নীতির মাধ্যমে। অর্থাৎ রাজারা, এইসব রাজ্যের রাজারা অপুত্রক অবস্থায় মারা যাচ্ছেন এবং এই রাজ্যগুলো ডালহৌসি দখল করে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে নিয়ে আসছেন। সরাসরি এই রাজ্যগুলো এখন থেকে কোম্পানির দ্বারা এগুলো শাসিত হবে, তাই এই রাজ্যগুলোকে তিনি সরাসরি দখল করে নিচ্ছেন। দেখো, এর আগে হেস্টিংস সাতারা রাজ্য তৈরি করেছিলেন এবং সাতারা রাজ্যের দত্তক প্রথা, মানে রাজা অপুত্রক অবস্থায় মারা যান এবং সেখানে যে দত্তক গ্রহণ সেটা নিষিদ্ধ করে দেন ডালহৌসি। সাতারা রাজ্যটি তিনি প্রথম, সবার আগে এই রাজ্যটা দখল করেন। তা এখানে যে তিনি যে নীতিগুলো নিয়েছিলেন, যে বলেছিলেন যে কোম্পানির দ্বারা সৃষ্ট রাজ্যতেই একমাত্র এই নীতি প্রয়োগ করা হবে, অন্য ক্ষেত্রে নয়, এই জিনিসটা কিন্তু বা এই কথা কিন্তু কার্যক্ষেত্রে সেটা রক্ষা করা হয়নি। তিনি মুখে বলেছিলেন একরকম আর করেছিলেন একরকম। কারণ কিছু কিছু রাজ্য আছে যেগুলো কোম্পানির আশ্রিত বা অধীনস্থ, সেই সব রাজ্যকেও তিনি কিন্তু দখল করে নিয়েছিলেন অপুত্রক অবস্থায় রাজা মারা গেলে। যেমন নাগপুরের কথা বলা যায়। নাগপুর রাজ্যের রাজা ছিলেন ভোসলে। তা ভোসলে এর আগে অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ হয়ে কোম্পানির একটা আশ্রিত রাজ্যে পরিণত হয়েছিল। এখন ভোসলে মারা যাওয়ার পর এই নাগপুর রাজ্যটি ডালহৌসি দখল করে নেন। শুধু তাই নয়, সেনাবাহিনী এই নাগপুর রাজপ্রাসাদ লুণ্ঠন করে প্রকাশ্য দিবালোকে। সেখানকার অলংকার, সেখানকার আসবাবপত্র সব লুট করে প্রকাশ্য দিবালোকে, যা সাধারণ মানুষের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তাই এলফিনস্টোন বলছেন যে লর্ড ডালহৌসির এই যে সত্যবিলোপ নীতি, এটা একটা অমানবিক নীতি এবং বিপজ্জনক। ইংরেজদের এদেশের স্থায়িত্বের ক্ষেত্রে কিন্তু এটা বিপজ্জনক একটা নীতি। এছাড়া পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের কথা বলা যায়। বাজিরাওয়ের অপুত্রক ছিলেন, তাই নানা সাহেবকে
তিনি দত্তক নিয়েছিলেন। এই নানা সাহেব যিনি যে বৃত্তি পেতেন পেশোয়ার দরবার থেকে, যে টাকা তিনি ভর্তুকি হিসাবে পেতেন, সেই ভাতা তিনি বন্ধ করে দিয়েছিলেন এই ডালহৌসি, যেটা একটা অমানবিক ব্যাপার ছিল। আবার এই একই নীতি তিনি কর্ণাটকের ক্ষেত্রে প্রয়োগ করেন, তাঞ্জোরের ক্ষেত্রে প্রয়োগ করেন, কিন্তু এই সব রাজ্য কিন্তু কোম্পানির দ্বারা আশ্রিত নয়, কোম্পানির দ্বারা সৃষ্ট নয়। তাহলে এই নীতি তিনি ঘোষণা করছেন ঠিকই যে কোম্পানির দ্বারা সৃষ্ট রাজ্যতেই একমাত্র প্রয়োগ করা হবে, কিন্তু কার্যক্ষেত্রে তিনি কিন্তু এই নীতি মানছেন না। তার ইচ্ছা মতো স্বৈরাচারী ভাবে, একতরফা ভাবে, একচেটিয়া ভাবে তিনি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করছেন, এবং যেখানেই রাজা অপুত্রক অবস্থায় মারা যাচ্ছেন সঙ্গে সঙ্গে রাজ্যটা দখল করে নিচ্ছেন। তাই সেই রাজ্য দেশীয় হোক, করদ রাজ্য হোক, কোম্পানির দ্বারা সৃষ্ট হোক, এগুলো তিনি দেখছেন না। ফলে তার ঘোষণা অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না। এই কারণে তার এই নীতিটা সম্পূর্ণ অবৈধ একটা নীতি ছিল, অমানবিক একটা নীতি ছিল। তাই এই নীতির কঠোর সমালোচনা করা হয়। পরবর্তীকালে আমলাতন্ত্র, বড় বড় আমলারা, ঐতিহাসিকেরা কঠোর ভাষায় সমালোচনা করেছেন ডালহৌসির এই সত্যবিলোপ নীতি। এবং ডালহৌসির এই সত্যবিলোপ নীতির ফলে ডালহৌসি চলে যাচ্ছেন ভারত ছেড়ে 1856। ঠিক তার 2 বছর পরে 1 বছর পরেই 1857 সিপাহী বিদ্রোহ হচ্ছে ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে। একটা হিংসাত্মক বিদ্রোহ ইংরেজদের বিরুদ্ধে সংগঠিত হয়, এবং যার পিছনে এই ডালহৌসির সত্যবিলোপ নীতি, তার এই সাম্রাজ্যবাদী নীতি 100% দায়ী ছিল বলে ঐতিহাসিকরা মনে করছেন। তাই এই নীতির কঠোরভাবে সমালোচনা করা হয়। হেনরি রাসেল, ম্যালকম, এলফিন স্টোন, এনারা কঠোর ভাষায় সমালোচনা করেছেন ডালহৌসির এই সত্যবিলোপ নীতির। রাসেল তো বলেছেন যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের যে কফিন কখন হয়? মানুষকে কবর দেওয়ার সময়। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যকে কবর দেওয়ার যে কফিন, সেই কফিনের শেষ প্রেত ছিল এই সত্যবিলোপ নীতি। তিনি এমন ভাবে কিন্তু সমালোচনা করেছেন। এছাড়া দেশীয় রাজ্য, কেন? কারণ এই যে দেশীয় রাজ্য, স্বাধীন দেশীয় রাজ্য, করদ রাজ্য, কোম্পানির দ্বারা সৃষ্ট রাজ্য, এই যে ভাগগুলো তিনি করেছিলেন, এই যে পার্থক্যগুলো তিনি করেছিলেন, এই পার্থক্য তিনি মানেননি। এই পার্থক্য কখনো কোনো সময় মানা হয়নি। এছাড়া এই যে সত্যবিলোপ নীতি, অর্থাৎ রাজাদের দত্তক নেওয়া বন্ধ করে দিলেন, এর ফলে হিন্দুদের ধর্মবিশ্বাসে আঘাত লাগে। হিন্দু মানুষেরা বিশ্বাস করে যে মারা যাওয়ার পর তার পুত্রের হাতেই তার শ্রাদ্ধ শান্তি হবে। তা সেখানে যদি তার সেই দত্তপুত্র গ্রহণ বন্ধ করে দেওয়া হয়, তাহলে তার শ্রাদ্ধ শান্তি কে করবে? এই জন্য এই হিন্দু ধর্মের পুরো একটা প্রবল আঘাত হিসেবে দেখা হয় এই সত্যবিলোপ নীতি। যার ফলে এর পরের বছর যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন ভারতবর্ষের সর্বস্তরের মানুষ, শুধু সিপাহী নয়, সর্বস্তরের সাধারণ জনগণ এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে ইংরেজদের বিরুদ্ধে। তাই এই বিদ্রোহ ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, হিংসাত্মক আকার ধারণ করেছিল। অনেক ইংরেজ মারা গিয়েছিল, নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই বিদ্রোহীদের হাতে তারা নিহত হন। এবং এই বিদ্রোহ এতটাই গণ আকার ধারণ করেছিল যে একে জাতীয় বিদ্রোহ বলা হয়, গণবিপ্লব বলা হয়, গণ আন্দোলন বলা হয়, এবং ভারতের স্বাধীনতার প্রথম জাতীয় সংগ্রাম বলা হয়। এছাড়া জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলা হয় এই আন্দোলনকে। এই সব কিছুর পিছনে দায়ী ছিলেন এই লর্ড ডালহৌসি। তার এই সত্যবিলোপ নীতি বা তার এই সাম্রাজ্যবাদী, তার এই যে চিন্তা ভাবনা, এটাই মূলত দায়ী ছিল। তো এখানে এই বিষয়টা তোমরা লিখবে, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি, তিনি কেমন প্রকৃতির মানুষ ছিলেন, তার চরিত্র সম্পর্কে রিচার্ড টেম্পল ঐতিহাসিক ইন্স কি বলছেন, তারপরে তিনি ভারতে আসার পরে কিভাবে রাজ্যগুলোকে ভাগ করছেন, সেই ক্ষেত্রে তিনি সত্যবিলোপ নীতিটা নিচ্ছেন এবং নীতির মূল কথা কি, এই নীতি প্রয়োগ করে তিনি কোন কোন রাজ্যগুলোকে দখল করছেন, এছাড়া তিনি কি এই নীতির প্রকৃত প্রবর্তক ছিলেন কিনা। ইংল্যান্ডের ডাইরেক্টর সভা এর আগে এই নীতির কথা বলেছিলেন, অর্থাৎ তিনি প্রকৃত প্রবর্তক নয়, তিনি কেবল এই নীতিটা প্রয়োগ করেছিলেন। এবং কোন কোন রাজ্যে প্রয়োগ করেছিলেন, সাতারা, সম্বলপুর, বাঘাট, উদয়পুর, নাগপুর, ঝাঁসি, করল, এরকম বিভিন্ন রাজ্য তিনি দখল করছেন এই নীতি প্রয়োগ করে। এবং অনৈতিকভাবে তিনি নানা সাহেবের ভাতা বন্ধ করছেন, কর্ণাটক, তাঞ্জোর রাজ্য দখল করে নিচ্ছেন, সাতারা রাজ্য দখল করে নিচ্ছেন। হ্যাঁ, এইসব বিষয়গুলোকে উল্লেখ করতে হবে। এবং শেষে তার যে সমালোচনা, ইংরেজ ঐতিহাসিকরাই তার সমালোচনা করেছেন। ম্যালকম, ঐতিহাসিক রিচার্ড টেম্পল এবং হেনরি রাসেল, এলফিন স্টোন কঠোর ভাষায় তাকে সমালোচনা করেছেন। এবং ভারতের ব্রিটিশ সাম্রাজ্য যে পরবর্তীকালে সংকটের মধ্যে গিয়ে পড়েছিল, তার জন্য দায়ী করা হয় এই লর্ড ডালহৌসিকে, এবং এই দায়ী করেছেন ইংরেজ ঐতিহাসিকরাই। তা যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমরা আলোচনা করবে নোটের ভিতরে।
এটা খুব সহজ সরল একটা বিষয়, জটিলতা নেই তেমন কিছু। মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদের সামনে তুলে ধরলাম। এর যে অ্যান্সার আছে 250 ওয়ার্ডের 5 নম্বরের টিকা হিসেবে, সেই অ্যান্সারটি নিয়ে এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আলোচনা করব। হিস্ট্রি অনার্স 5th সেম সিসি 12 সত্য বিলোপ নীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মার্কস 5। ভারতে ব্রিটিশ শাসকদের মধ্যে লর্ড ডালহৌসি 1848 থেকে 56 ঘোরতর সাম্রাজ্যবাদী হিসেবে চিহ্নিত। তার আমলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের চরমতম সম্প্রসারণ ঘটে। ঐতিহাসিক ইন্স বলেন যে ডালহৌসির পূর্ববর্তী শাসকেরা সম্ভব হলে রাজ্য দখল বা যুদ্ধ এড়িয়ে চলার চেষ্টা করতেন, কিন্তু ডালহৌসি সর্বদাই যুদ্ধের সুযোগ খুঁজতেন। স্যার রিচার্ড টেম্পল মন্তব্য করেছেন যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকদের মধ্যে ডালহৌসির সমতুল্য আর কেউ ছিল না। ভারতে আসার আগে তিনি ছিলেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য, তাই অতি দৃঢ়তার সঙ্গে বহু পূর্বেই তিনি ঘোষণা করেছিলেন যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা হরণ সুনিশ্চিত, তবে সেটা কিছু সময় সাপেক্ষ। ভারতের সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি 3টি নীতি গ্রহণ করেন: 1 যুদ্ধের দ্বারা রাজ্য জয়, 2 সত্য বিলোপ নীতি এবং 3 কুশাসনের অভিযোগে রাজ্য জয়। এরপরে দেখো পরের প্যারা, সত্য বিলোপ নীতি মানে ডক্ট্রিন অফ ল্যাপস দ্বারা তিনি বহু রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। এই নীতি কার্যকর করতে গিয়ে তিনি দেশীয় হিন্দু রাজ্যগুলিকে 3 ভাগে ভাগ করেন: ক কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য, খ কোম্পানির আশ্রিত বা অধীনস্থ করদ রাজ্য এবং গ স্বাধীন দেশীয় রাজ্য। তার এই নীতির মূল কথা হলো কোম্পানির দ্বারা সৃষ্ট কোনো রাজ্যের রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজ্য কোম্পানি দখল করবে, কোনো উত্তরাধিকারী গ্রহণ করা চলবে না। ইংরেজ আশ্রিত বা করদ রাজ্যগুলি সম্পর্কে বলা হয় যে তারা কোম্পানির অনুমতি সাপেক্ষে দত্তক গ্রহণ করতে পারবে। অনুমতি না মিললে রাজ্যটির সত্ত্ব কোম্পানির উপর বর্তাবে। দেশীয় স্বাধীন রাজ্যগুলি সম্পর্কে কোম্পানির কিছু বলার নেই। ডালহৌসিকে কিন্তু কখনোই এই নীতির উদ্ভাবক বা প্রবর্তক বলা যায় না। তার বহু পূর্বে 1834 খ্রিস্টাব্দে কোম্পানির ডাইরেক্টর সভা দত্তক পুত্র গ্রহণের অধিকার নিয়ন্ত্রণের কথা ঘোষণা করেন, কিন্তু সে সময় তা কার্যকর হয়নি। ইতিপূর্বে মন্ডাভি 1839, কৌলবা ও জলায়ুন 1840 এবং সুরাট 1842 এই নীতি কার্যকর হয়। ডালহৌসি প্রথম কঠোরভাবে এই নীতি কার্যকর করে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারে সক্ষম হন। প্যারা করে এই নীতি অনুসারে মানে প্রয়োগটা কিভাবে হচ্ছে দেখো। এই নীতি অনুসারে তিনি সাতারা 1848, সাতারা এই নীতি অনুসারে তিনি সাতারা 1848, জয়তপুর, সম্বলপুর, বাঘাট ও ভগত 1850, উদয়পুর 1852, করৌল, ঝাঁসি ও নাগপুর 1854 প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। মারাঠাদের পতনের পর তাদের খুশি করার উদ্দেশ্যে 1818 খ্রিস্টাব্দে লর্ড হেস্টিংস সাতারা রাজ্যটি প্রতিষ্ঠা করে শিবাজির এক বংশধরকে সিংহাসনে বসান। অপুত্রক রাজা কোম্পানির বিনা অনুমতিতে দত্তক গ্রহণ করায় লর্ড ডালহৌসি এই দত্তক গ্রহণ অবৈধ বলে ঘোষণা করেন এবং 1848 সালে রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। এলফিনস্টোন ডালহৌসির এই আচরণকে অমানবিক ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন। নাগপুরের অধিপতি ভোসলে 1818 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করেন। অপুত্রক অবস্থায় ভোসলের মৃত্যু হলে তার রাজ্য দখল করা হয়, এমনকি সেনাবাহিনী রাজপরিবারের সম্পত্তি, অর্থ, অলঙ্কার লুট করে। এই নীতি প্রয়োগ করে তিনি কয়েকজন রাজার পদমর্যাদা ও ভাতা বাতিল করে দেন। পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মৃত্যু হলে 1853 তিনি তার দত্তক পুত্র নানা সাহেবের বৃত্তি ও পেশোয়া উপাধি বিলুপ্ত করেন। কর্ণাটক 1853 ও তাঞ্জোরের 1855 ক্ষেত্রেও তিনি অনুরূপ ব্যবস্থা গ্রহণ করেন। এরপরে দেখো সমালোচনা এই নীতির, শেষ প্যারা। এই নীতি সমালোচনার ঊর্ধ্বে ছিল না। সমকালীন আমলাতন্ত্র ও পরবর্তীকালের ঐতিহাসিকরা এই নীতির কঠোর সমালোচনা করেছেন। স্যার হেনরি রাসেল, ম্যালকম, এলফিনস্টোন সকলেই ডালহৌসির বিরুদ্ধে তিক্ত মতামত প্রকাশ করেছেন। রাসেল বলেন যে একটি দেশীয় রাজ্যের অবলুপ্তির অর্থ হল কফিনে একটি পেরেক পোতা। এলফিনস্টোনের মতে একটি রাজ্য ও প্রজা বৃদ্ধির অর্থ হল ভারতে আমাদের পতন ত্বরান্বিত হওয়া। এই নীতি প্রয়োগের ক্ষেত্রে ব্রিটিশদের দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্য ও ব্রিটিশ আশ্রিত করদ বা মিত্র রাজ্যের মধ্যে যে পার্থক্য করা হয়েছিল বাস্তবে তা মানা হয়নি। হিন্দুরা মনে করত যে পুত্র না থাকলে পিতৃপুরুষদের শ্রাদ্ধাদি ক্রিয়া সম্পন্ন হয় না। বলা বাহুল্য ডালহৌসির কার্যকলাপ হিন্দু সমাজকে ক্ষুব্ধ করে তোলে। তো এই ছিল ডালহৌসির
সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপসের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সিলেবাস, সাজেশন এবং প্রিভিয়াস কোশ্চেন, শর্ট কোশ্চেন সব চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া সাজেশনের এক একটা প্রশ্ন ধরে একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার অ্যান্সারগুলি তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।